আসসালামু আলাইকুম। আজকে উইলিয়াম শেক্সপিয়ারের একটি বিখ্যাত ট্র্যাজেডি ম্যাকবেথ সবাইকে সম্পূর্ণ বাংলায় শোনাবো। ম্যাকবেথ এবং ব্যাংকো দুজনেই রাজা ডানকানের সেনাপতি। নরওয়েতে রাজা ডানকানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়, আর ম্যাকবেথ ও ব্যাংকো গিয়ে সে বিদ্রোহ দমন করে ফিরছিলেন। এমন সময় পথের মধ্যে খুব ঝড়ো আবহাওয়া, অত্যন্ত ভয়াবহ একটা পরিস্থিতি। এরকম একটা আবহাওয়ার মধ্যে রাতের বেলায় তাদের সামনে তিনটা ডাইনি চলে আসে। সেই তিনটা ডাইনি ম্যাকবেথ এবং ব্যাংকোর পথ রোধ করে ম্যাকবেথকে অভিবাদন করে কর্ডোরের অধিপতি, গ্ল্যামিসের অধিপতি এবং সর্বশেষ স্কটল্যান্ডের অধিপতি। কিন্তু এই যে তিনটা জায়গার অধিপতি হিসেবে ম্যাকবেথকে অভিবাদন করা হয়, যে ডাইনিরা অভিবাদন করে, এতে করে ম্যাকবেথ আস্তে আস্তে একটু হতচকিত হয়ে যায় এবং সে অনেক বেশি আশা করে ফেলে। তার চিন্তা ভাবনা এতটা বড় হয়ে যায় যে সে সত্যি বুঝি স্কটল্যান্ডের রাজা হয়ে যাবে একদিন। কিন্তু আদতেও সে স্কটল্যান্ডের রাজা এখন না, কারণ সে তো স্কটল্যান্ডের রাজার অনুগত একজন সৈন্য, একজন সেনাপ্রধান। কিন্তু তার মনের মধ্যে একটা লোভ জাগ্রত হয় যে আমি বোধহয় স্কটল্যান্ডের রাজা হতে পারবো। গ্ল্যামিসের অধিপতি অলরেডি সে আছে, কর্ডোরের অধিপতি সে হবে, রাজা তাকে পুরস্কার হিসেবে কর্ডোর দিয়ে দেবেন। কিন্তু স্কটল্যান্ডের অধিপতি কিভাবে হওয়া যায়? তো এই ডাইনিদের এই যে কথা, ভবিষ্যৎবাণী, এটি ম্যাকবেথ তার স্ত্রীকে চিঠির মাধ্যমে লিখে জানায়। তার সাথে কিন্তু ব্যাংকো থাকে এবং ব্যাংকো এই ঘটনার প্রত্যক্ষ সাক্ষী হয়। ডাইনিরা ব্যাংকোকে উদ্দেশ্য করে বলে যে ভবিষ্যতে তোমার প্রজন্মের কেউ স্কটল্যান্ড শাসন করবে। ম্যাকবেথ এটিও শুনতে পায়। তারপর যখন তারা রাজদরবারে পৌঁছায়, রাজা বৃদ্ধ ডানকান অনেক খুশি হয় ম্যাকবেথের উপর এবং তার বিশ্বস্ত সেনাপতি ম্যাকবেথের বাড়িতে রাজা নিজেই দাওয়াত নিয়ে নেয় যে আমি ইনভারনেসে তোমার বাড়িতে, তোমার প্রাসাদে আমি যাব, এক রাতে তোমার সাথে আমি ডিনার করব। তো এই যে ম্যাকবেথ তার স্ত্রীকে চিঠি লিখেছিল, তার স্ত্রীও ইতোমধ্যেই অনেক বেশি হাই অ্যাম্বিশাস, যেটাকে বলা হয় উচ্চাভিলাষী হয়ে গিয়েছে যে নিশ্চয়ই ম্যাকবেথ স্কটল্যান্ডের রাজা হবে এবং সে হবে রাজরানী। তো ম্যাকবেথ এটিও জানায় যে রাজা আমাদের বাড়িতে একদিন আসছে রাতের খাবার খাওয়ার জন্য দাওয়াতে। তো ঠিক সত্যি সত্যি রাজা দল বল লটবহর সব নিয়ে ইনভারনেসে ম্যাকবেথের যেই থাকার জায়গা, যেই প্রাসাদ, সেখানে রাজা ওঠেন। রাতে অনেক মজার রান্না হয়, অনেক সুন্দর খাওয়া দাওয়া হয়। রাজার সাথে অনেক লোকজন আসে, ম্যাকডাফ আসে, ব্যাংকো আসে, ব্যাংকোর ছেলে ফ্লিয়ান্স আসে, তারপর রাজার দেহরক্ষীরা আসে। রাতে খাওয়া দাওয়ার পর রাজা ঘুমিয়ে পড়েন। ঠিক এমন সময় ম্যাকবেথের স্ত্রী লেডি ম্যাকবেথ, সে ম্যাকবেথকে খুব প্রেসার করে যে এটাই সুযোগ, রাজাকে আমরা হত্যা করব। এই যে তাদের মধ্যে এই প্রথম যে পাপ জাগ্রত হয়, এটাই তাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যায়। পরিস্থিতি মোতাবেক, ঘটনা মোতাবেক ব্যাংকো যখন আছে তার ছেলে ফ্লিয়ান্সকে নিয়ে, এদিকে ম্যাকবেথ চিন্তা ভাবনা করছে কিভাবে রাজা ডানকানকে হত্যা করা যায়। তো একটি ছুরি নিয়ে ম্যাকবেথের বউ লেডি ম্যাকবেথ প্রথমে যায়, কিন্তু সে রাজাকে হত্যা করতে পারে না, কারণ ঘুমন্ত রাজার চেহারার দিকে তাকিয়ে তার মনে হয় যে রাজার চেহারাটা অনেকটা তার বাবার মতো। তো
তো সে ফিরে আসে। অবশেষে ম্যাকবেথ যায় সেই ঘরে। তার আগেই তারা খুব ভালো পরিকল্পনা করে রাজার দেহরক্ষীদেরকে অতিরিক্ত মদ পান করিয়ে ঘুম পাড়িয়ে রাখে। তো যখন রাজাকে ছুরিকাঘাত করা হয়, রাজার ছুরিকাঘাতের চিৎকারে দুইজন দেহরক্ষী সামান্য সজাগ হয়, কিন্তু তারা যে কিছু প্রতিহত করবে, কিছু বলবে, এই সামর্থ্য তাদের থাকে না। তারা দেখে এবং নিজেকে রক্ষা করার জন্য প্রার্থনা করে আবার ঘুমিয়ে যায়। তো শেষ হয়ে যায় রাজা ডানকান, একদম নিরীহ এবং খুব জনপ্রিয় রাজা এবং বয়সে খুব বৃদ্ধ রাজা ডানকান তার বিশ্বস্ত সেনাপতি ম্যাকবেথের হাতে ঘায়েল হয় এবং মারা যায়। তো এরপর কি হয়? পরের দিন সবাই রাজাকে ডাকতে আসে। ম্যাকডাফ আসে। আসার পর ম্যাকডাফ, এই যে আমি যাদের কথা বলছি, এরা সবাই কিন্তু রাজার কাছের লোক। ম্যাকডাফ এসে ম্যাকবেথের সাথে কিছুক্ষণ গল্প করে রাজার ঘরে যায় রাজাকে ডাকতে গিয়ে দেখে রাজা মৃত। সে চিৎকার করতে করতে বের হয়ে আসে যে রাজা আর নেই। কে করলো এই কাজ? ম্যাকবেথের এমন ইনভারনেসের সুন্দর একটা দুর্গের মধ্যে ঢুকে রাজা ডানকানকে হত্যা করে চলে গেল, এরকম কে করতে পারে? তো ম্যাকবেথের আচরণটাও তখনই একটু সন্দেহজনক ছিল এবং ম্যাকবেথ এই সুযোগে গিয়ে সেই দুই দেহরক্ষীকে হত্যা করে যেন এই খুনের কোনো সাক্ষী না থাকে। যখন ম্যাকডাফ বলে যে তাদের দেহরক্ষীর গায়ে রক্ত কেন, তখন ম্যাকবেথ বলে যে রাজার এরকম মৃতদেহ দেখে আমি সহ্য করতে পারিনি, আমি রাগের বশে তার ঘাতক দুই দেহরক্ষীকে আমি মেরে ফেলেছি, কারণ ওই দুই দেহরক্ষী রাজাকে মেরেছে। কিন্তু কথা হলো, দুই দেহরক্ষী যদি রাজাকে হত্যা করে তাহলে কি তারা ওখানেই থাকবে, রাজার পাশে অবস্থান করবে? আরো নানাবিধ প্রশ্ন ওঠে। তো এমত অবস্থায় সবার সন্দেহের তীর আস্তে আস্তে ম্যাকবেথের দিকে যায়। রাজা ডানকানের দুই ছেলে থাকে। দুই ছেলে তাদের প্রাণ নাশের আশঙ্কায় পালিয়ে যায় ইংল্যান্ডে। এইদিকে ম্যাকবেথ রাজার দরবারে রাজ সিংহাসনে বসে এবং স্কটল্যান্ডের অধিপতি ঘোষিত হয় নিজের ধারায়। নিজেই নিজেকে স্কটল্যান্ডের অধিপতি ঘোষণা করে, যেহেতু সে প্রধান সেনাপতি ছিল। ব্যাংকো পুরো ঘটনারই একজন প্রত্যক্ষ সাক্ষী, কিন্তু সে খুন হতে দেখেনি। ব্যাংকো ম্যাকবেথের মতোই সমপর্যায়ের একজন সেনাপতি। তো ম্যাকবেথের মনে এখন আর কোনো শান্তি নেই। সে রাজাকে হত্যা করার পর একটা যে পাপের অনুশোচনা, সেটি তাকে সব সময় তাড়া করে বেড়াচ্ছে। তো যেদিন অভিষেক অনুষ্ঠান, সেই অভিষেক অনুষ্ঠানে কিন্তু ম্যাকডাফ আসেনি। ম্যাকডাফ সেই অভিষেক অনুষ্ঠানের দাওয়াত প্রত্যাখ্যান করেছে। মানে ম্যাকবেথ রাজসিংহাসনে বসবে আনুষ্ঠানিকভাবে, সেই অনুষ্ঠানে ম্যাকডাফ যোগ দেয়নি। আর রাজা ডানকানের দুই ছেলে তো আগেই পালিয়ে গেছে। এইবার শুরু হয় অভিষেক অনুষ্ঠান। অভিষেক অনুষ্ঠানের মধ্যেই ম্যাকবেথ উল্টাপাল্টা আচরণ করতে শুরু করে পাগলের মতো। সে কি বলে তারও কোনো ঠিক থাকে না, সে কি করে তারও কোনো ঠিক থাকে না। সে উল্টাপাল্টা উন্মাদের মতো আচরণ করতে থাকে। উপস্থিত সমস্ত অতিথি যারা আছেন তাদেরকে লেডি ম্যাকবেথ সান্ত্বনা দেয় এবং বোঝায় যে আসলে অনেক ধরনের কাজ সামলাতে হয়েছে, তো তাই ম্যাকবেথ সামান্য অসুস্থ। তো এরকম ঘটনার মধ্যে দিয়ে অবশেষে ম্যাকবেথ সিংহাসনে বসে, কিন্তু কোনোভাবে তার মনে কোনো শান্তি নেই। সে ঘুমোলেও উল্টাপাল্টা স্বপ্ন দেখে। সে যে করেই হোক ব্যাংকোকে হত্যা করতে চায়। তো ব্যাংকো এবং তার পুত্র ফ্লিয়ান্স চলে যাচ্ছিল ইংল্যান্ডে গিয়ে তারা সবাই একত্রিত হবে। তো এই একটা চিন্তা ভাবনা তাদের মধ্যে ছিল। তো
ম্যাকবেথের তো মনে কোনো শান্তি নেই। সে সাথে সাথেই দুজন ঘাতককে পাঠালো, পথের মধ্যেই যেন ব্যাংকোকে হত্যা করা হয়, ব্যাংকো এবং তার ছেলে ফ্লিয়ান্সকে যেন হত্যা করা হয়। দুজন ঘাতককে পাঠিয়েও সে স্থির থাকতে পারলো না, মানে মনে হলো যেন ওরা পারবে না। তো সে পরবর্তীতে আরও একজন ঘাতককে পাঠালো, তারপরে মোট 3 জন ঘাতককে নিয়োগ করা হলো ব্যাংকো এবং তার ছেলে ফ্লিয়ান্সকে পথের মধ্যেই হত্যা করতে। ঘাতকরা ঠিকই ব্যাংকোকে ধরে ফেলে। ব্যাংকোকে যখন ছুরিকাঘাত করা হয় তখন ব্যাংকো চিৎকার করে তার ছেলে ফ্লিয়ান্সকে বলে, ফ্লিয়ান্স তুমি পালিয়ে যাও, ওরা আমাকে মেরে ফেলুক, তুমি পালিয়ে যাও, তুমি যদি বেঁচে থাকো তাহলে তুমি এই হত্যার প্রতিশোধ নিতে পারবে। সত্যি সত্যি ফ্লিয়ান্স দৌড়ে পালিয়ে গেল। তো ঘাতকরা হত্যা করলো ঠিকই, ব্যাংকোকে হত্যা করলো, কিন্তু ব্যাংকোর ছেলে ফ্লিয়ান্সকে হত্যা করতে পারলো না। তার মানে ম্যাকবেথের মনের মধ্যে কিন্তু আশঙ্কাটা রয়েই গেল, কারণ সেই যে প্রথম ডাইনিরা বলেছিল যে ব্যাংকোর বংশধরেরা কেউ স্কটল্যান্ডের রাজা হবে পরবর্তীতে। তো ম্যাকবেথ চিন্তা করছে, আমি এত রক্তপাত করলাম, এত খুনাখুনি করলাম, এই ব্যাংকোর বংশধরের হাতে এই স্কটল্যান্ডের ক্ষমতা দেওয়ার জন্য? এটা তো হতে পারে না। এদিকে ম্যাকডাফ ম্যাকবেথের আরো বড় শত্রু হয়ে দাঁড়ায়। সে যে করেই হোক, কারণ ম্যাকডাফ একটু বুদ্ধিমান থাকে, সে বুঝে যায় এই ঘটনা কার হতে পারে। এইদিকে ম্যাকবেথের ভুল শাসনে অত্যাচারে অতিষ্ঠ হয়ে যায় স্কটল্যান্ডের মানুষ। ম্যাকডাফ তার স্ত্রী পুত্রদেরকে রেখে ইংল্যান্ডে চলে যায়। রাজা ডানকানের যে 2 ছেলে পালিয়ে গিয়েছিল ইংল্যান্ডে, একজনের নাম হচ্ছে ম্যালকম, আরেকজনের নাম ডোনাল্ড বেল। সেই 2 জনের কাছে গিয়ে ম্যাকডাফকে মিলিত হয়। তো এইদিকে এই ধরনের ঘটনা যখন ঘটছে, ম্যাকবেথ তো শান্তিতে ঘুমোতে পারছে না। সে ঘুমুলেই দেখে সাপ কাঁকড়া বিছা তাকে কামড়াচ্ছে, তাকে কে যেন ধরতে আসছে। সে যখন তার রাজকার্য পরিচালনা করে তখন সে দেখতে পায় ব্যাংকোর আত্মা যেন তার সামনে ঘোরাঘুরি করছে, ব্যাংকোর আত্মা তার সামনে এসে বসে আছে। মানে সে পুরোপুরি পাগল প্রায় হয়ে যায়। তো সে চিন্তা ভাবনা করে যে না, আমি যে করেই হোক সেই ডাইনিদের সাথে আবার দেখা করব, দেখি ডাইনিরা কি বলে, মনের তো একটা সান্ত্বনা লাগবে আমার। তো সে আবার যায়, ডাইনিদের সাথে দেখা করতে যায়। ডাইনিদের সাথে দেখা করলে পরে একটা গুহার মধ্যে একজন ডাইনি বলে ম্যাকবেথকে যে কোনো নারী গর্ভ হতে ভূমিষ্ঠ কোনো মানব সন্তান ম্যাকবেথের কোনো ক্ষতি করতে পারবে না। ম্যাকবেথ একটু শান্তি পায়। আরেকজন ডাইনি বলে যে এই তোমার যে মনের ইচ্ছা, এটা পূরণ করার জন্য যত রক্তপাত হোক তুমি দ্বিধা করবে না, রক্তপাত করতে কোনো দ্বিধা করবে না, রক্তপাত করতে থাকো। আরেকজন ডাইনি বলে যে বার্নাম বন যখন ডানসিনান পাহাড়ের উপরে উঠবে, মানে একটা বন যখন পাহাড়ের উপরে উঠবে তখন কেউ তোমাকে হত্যা করতে পারবে, তাছাড়া কেউ তোমাকে হত্যা করতে পারবে না। তো এটা শুনে তো ম্যাকবেথ মহা খুশি যে একটা বন কিভাবে, একটা ফরেস্ট কিভাবে একটা হিলের উপর, একটা পাহাড়ের উপর কিভাবে উঠে যায়, এটা তো সম্ভব না। যদি এটা সম্ভব হয় তাহলে না আমাকে মারা সম্ভব হবে, তাহলে এটা যেহেতু সম্ভব না তাহলে আমাকে কেউ হত্যাও করতে পারবে না, মানে আমি স্কটল্যান্ডের রাজা নির্ধারিত। তো তারপর সে যায়, কিন্তু তার পথের মধ্যে এখনো সে কাঁটা হিসাবে ভাবে ম্যাকডাফকে। তো সে যায় ম্যাকডাফের বাড়িতে, গিয়ে ম্যাকডাফকে না পেয়ে তার স্ত্রী পুত্রদেরকে হত্যা করে চলে আসে, মানে সে তার স্ত্রী পুত্রদেরকে হত্যা করায় ম্যাকবেথ। তো এই যে পাপ, একটা খুনের পর আরেকটা খুন, আরেকটা খুনের পর আরেকটা খুন, শুধু ক্ষমতার জন্য, এই গল্পটাকে একদম চরম পর্যায়ে নিয়ে যায়। তো অবশেষে লেডি ম্যাকবেথ খুব অসুস্থ হয়ে পড়ে এবং অসুস্থ হয়ে সে এপাশ ওপাশ ঘুরতে 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 তার শরীরের মধ্যে জ্বালা যন্ত্রণা, ঘুম হয় না। তো সে মারাত্মক রকম অসুস্থ হয়ে, এক কথায় সেই যে রাজাকে হত্যা করা হয়েছিল সে হত্যার অনুশোচনায় লেডি ম্যাকবেথ মারা যায়। অন্যদিকে
রাজার দুই ছেলে ম্যালকম আর ডোনাল্ড বেল ওই যে ইংল্যান্ডে পালিয়ে গিয়েছিল, এদিক থেকে ম্যাকডাফও গিয়ে মিলিত হয়েছিল, রাজার আরও যারা ছিল তারাও গিয়ে মিলিত হয়েছে, অপরদিকে ইংল্যান্ডের সেনাবাহিনীও তাদেরকে সাহায্য করার জন্য একত্রিত হয়েছে। স্কটল্যান্ডের মানুষ ম্যাকবেথের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গিয়েছে। তার মানে ম্যাকবেথের অন্তিম মুহূর্ত বা চরম পর্যায়ে চলে এসেছে। তো যুদ্ধ হবে, যুদ্ধ লাগবে। তো এই অবস্থায় তারা গিয়ে উপনীত হয়। ম্যাকবেথ তো মানসিকভাবে প্রচণ্ড রকম বিধ্বস্ত হয়ে যায়। এদিকে ম্যাকডাফ তার যে স্ত্রী পুত্রদেরকে হত্যা করা হয়েছে সেই খবর শুনে রাগে ক্ষোভে ফেটে পড়ে। তো একদিন তারা যুদ্ধ করতে আসলো। যে ম্যাকবেথের যেই দুর্গ প্রাসাদ, সেই সংরক্ষিত সুরক্ষিত প্রাসাদ মুহূর্তেই কচুকাটা করে ফেলল। কিভাবে? তারা খুব কৌশলে এগোচ্ছিল। এটা খুব মজার এবং এই ড্রামার মধ্যে সবচেয়ে সুন্দর মুহূর্ত যদি বলা হয় তাহলে এটা হচ্ছে এই মুহূর্ত। তারা সবাই আসে ইনভারনেসে, যে ম্যাকবেথের দুর্গ, সেই দুর্গকে আক্রমণ করাটা এত সহজ ছিল না, কারণ তার দুর্গটা একটা পাহাড়ের উপরে ছিল। তো তারা খুব বুদ্ধি করে বার্নাম নামের যে বন আছে, মানে ফরেস্ট, সে বনের গাছ ভেঙে ভেঙে তারা গাছের ডালটার আড়ালে চলে যায়। মানে গাছের ডাল ভেঙে সেই গাছের ডাল তাদের সামনে ধরে, তাদের গায়ের সামনে ধরে সেটার আড়ালে করে সমস্ত সৈন্যবাহিনী এবং তারা সবাই গাছের আড়ালে আস্তে আস্তে সেই বন এই পাহাড়ের উপরে উঠতে থাকে। তো পাহাড়ের উপর থেকে মনে হয় যেন বার্নাম বন পাহাড়ের উপরের দিকে উঠছে। তো এবার ম্যাকবেথ বুঝতে পারে যে আসলে তার যে চিন্তাভাবনা ছিল সেই চিন্তাভাবনার ত্রুটি ছিল। বার্নাম বন কিভাবে উঠে আসে এবার সে স্বচক্ষে দেখলো এবং সে বুঝলো তার অন্তিম মুহূর্ত শেষ, মানে তার অন্তিম মুহূর্ত ঘনিয়ে এসেছে। তো প্রচণ্ড রকম যুদ্ধ হলো, ম্যাকবেথের যত রণকৌশলী আছে সব শেষ, শুধু ম্যাকবেথ জীবিত। তো ম্যাকবেথকে কেউ হত্যা করতে নিষেধ করলো ম্যাকডাফ, কারণ ম্যাকডাফ তার পরিবার হত্যার যে প্রতিশোধ সে নিজের হাতে নিতে চায়। তো সেই ম্যাকবেথকে হত্যা করবে বলে সিদ্ধান্ত নিল। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে ম্যাকবেথ বলল যে সব কিছুই সত্যি হয়েছে, ঠিক আছে, কিন্তু মানুষের তৈরি, মানে মানুষের কোনো নারী গর্ভজাত সন্তান তো আমাকে হত্যা করতে পারবে না, এটা তো ডাইনিরা বলেই দিয়েছে। আর আমার জীবনে ডাইনিরা যা কিছু বলেছে তার সবটাই সত্যি হয়েছে। তখন ম্যাকডাফ জানালো তার জন্মটা আসলে সাধারণ মানুষের মতো এমন সাধারণভাবে কোনো নারী গর্ভ থেকে হয়নি। তো এ কথা শোনার পর যে ম্যাকবেথের আর কোনো আশাই বেঁচে রইল না। অবশেষে ম্যাকবেথকে খুব কঠিনভাবে এবং চরমভাবে শাস্তি দিয়ে, কষ্ট দিয়ে হত্যা করার পর এই দীর্ঘ পাপের যে কার্যশিকল, সেই দীর্ঘ পাপের কার্যবিধি শেষ হয়ে যায়। এবং যে অন্যায় চাহিদা, মানুষের সব চাহিদা কিন্তু সুন্দর হয় না, কিছু কিছু চাহিদা অন্যায় চাহিদা হয়ে যায়, এবং সেই অন্যায় চাহিদা, সেই উচ্চাভিলাষ মিটানোর জন্য মানুষ যে বড় বড় পাপ করে এবং পাপের যে লম্বা শিকল তৈরি করে, সেই শিকলের যে একটা পরিসমাপ্তি এই ড্রামার মধ্যে দিয়ে, এই নাটকের মধ্যে দিয়ে উইলিয়াম শেক্সপিয়ার এটাই আমাদেরকে বুঝিয়েছেন। তো আশা করি পরবর্তীতে আরও অনেক সুন্দর সুন্দর গল্প নিয়ে, ইংরেজি গল্পগুলোর সুন্দর সুন্দর ব্যাখ্যা নিয়ে আমি আসতে পারবো। তো অবশ্যই সবার কাছে আমার অনুরোধ থাকবে যে আমার ভিডিওগুলো দেখবেন, অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।